15,000 টাকা বাজেটে সচরাচর আমরা যে ধরনের স্মার্টফোন নিয়ে কথা বলি তার চাইতে একটু ব্যতিক্রম স্মার্টফোন নিয়ে কথা হবে। 15,000 টাকা বাজেটে আপনারা এই ফোনগুলো পাবেন, তবে স্পেশাল কিছু অফার করছে। যেমন ধরুন এর যে লুকস ডিজাইন, ওয়াও অস্থির। তারপরে এর বডি ফ্রেমটা মেটাল বিল্ড, দেন ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, 48 মেগাপিক্সেলের সনির সেন্সর রয়েছে। তারপরে এই স্মার্টফোনে আবার থার্মোমিটারও আছে, আপনি চাইলে জ্বর টর মাপতে পারবেন। আরও অনেক কিছু, কি নাম এই ব্র্যান্ডেড, ইউমিডিজি। এই স্মার্টফোন নিয়ে আপনারা অনেক আগ্রহ দেখিয়েছেন, অনেকেই জিজ্ঞাসা করেছেন ভাই এই ব্র্যান্ডটা কেমন, এই ব্র্যান্ডের স্মার্টফোনগুলো কি কেনা যাবে, কেমন কি হবে। সো ফাইনালি আমরা দুইটা ডিভাইস পেয়েছি যা 15,000 টাকা বাজেটের মধ্যেই পাওয়া যায়, এবং লুকস দেখলে আর কি জীবনেও মনে হবে না 15,000 টাকার ফোন। মোটামুটি 30,000 টাকা বাজেট পর্যন্ত মানে বিট করতে পারে লুকসের দিক থেকে, আবার একটা প্রিমিয়ামনেসও আছে। তো শুধু এগুলোর এই লুকস বা যেগুলো আমরা শুনছি এগুলো শুনেই কেনা যাবে না, কারণ এই ব্র্যান্ড সম্বন্ধে আসলে আপনি আমি খুব বেশি কিন্তু জানতাম না বা জানি না হয়তো। দ্যাটস ওয়াই এই ফোন কেনার আগে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে, কারণ এই ডিভাইসগুলো আসলে সবার জন্য না, কিছু স্পেশাল পার্সনদের জন্য যারা এগুলো চয়েস করতে পারেন। এই স্পেশাল ডিভাইস দুটো আমাদের কাছে পাঠিয়েছিল স্মার্ট ভ্যালি, যাদের সাথে আপনারা এই দুইটা মডেলই পাবেন ইউমিডিজির। একটা হলো A9 Pro আর একটি হলো A11 Pro Max। নাম শুনে একটা আইফোন এখন ভাবাসছে না, দেখতে কিন্তু ওরকম। ভিডিও ডেসক্রিপশনে স্মার্ট ভ্যালির যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, তাদের সব রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ। ডেসক্রিপশন অবশ্যই চেক করে নেবেন। আর এই দুটো ডিভাইসের দামটা 15,000 টাকার আশেপাশে, 14,000 সামথিং, 15,000 সামথিং এরকমটাই রয়েছে। সো দেখে নেবেন। ওকে, আমরা কিন্তু দুইটা স্মার্টফোন নিয়ে একসাথে কথা বলবো। তো দুইটা স্মার্টফোনের লুকস দেখুন, খুবই প্রিমিয়াম কিন্তু, এবং দুইটার বডি ফ্রেম কিন্তু মেটাল বা অ্যালয় বিল্ড, যার ফলে এই স্মার্টফোনগুলো হাতে নিলেও একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, দেখতেও সেরকম লাগে। আর ওই যে আইফোন 13, আইফোন 12 সিরিজের মতোই কিছুটা ওরকম লুকসে রাখা ট্রাই করেছে। সো ওভারঅল এর লুকসটা কিন্তু খুবই সুন্দর। রেয়ার প্যানেলে গ্লাস রয়েছে, এই যে নীল কালারের A1 Pro Max, এইটার রেয়ার প্যানেলটা কিন্তু একটু ফ্রস্টেড টাইপের গ্লাস। আর এই যে এইটা A9 Pro, এইটার রেয়ার প্যানেলটা আবার হচ্ছে গিয়ে গ্লোসি ফিনিশড, যেটা ব্ল্যাক কালারের। তো গ্লোসি ফিনিশড হওয়াতে এর উপরে কিছুটা ফিঙ্গারপ্রিন্ট বসে যায়, ভালো রকমই বসে যায়, আবার মুছে ফেলতে চলেও যায়। ক্যামেরা মাপ মোটামুটি ভালোই রয়েছে। ফোনগুলো একটু বাল্কি মনে হতে পারে। পোর্ট সাইন বাটনে আমরা দেখতে পাই দুইটি স্মার্টফোনেরই রাইট সাইডে রয়েছে হোম বাটন এবং ভলিউম রকার। তবে A11 Pro Max এর হোম বাটনটাই কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে, যেটা মানে একদম সমান সমান বডির সাথে। আরেকটু বের হয়ে থাকলে ভালো হতো, অথবা একটু নিচ দিকে থাকলেও ভালো হতো। তো এইটা বলা যায় মোটামুটি ফার্স্ট, মানে একদম আহামরি লেভেলের ফার্স্ট বলা যাবে না, একটু ডিলে আছে, একটু অ্যানিমেশন ডিলে দেয়। এইটার ক্ষেত্রে কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেখছি রেয়ারে। তো এইটার পারফরমেন্সও অলমোস্ট সেম ছিল, ওই যে একটু ডিলে আছে, তবে আনলক করতে পারে ঠিকঠাকভাবেই। আর দুইটা স্মার্টফোনেরই উপরের পাশটা একদম ক্লিন, এখানে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক টেক নেই। লেফট সাইডে আমরা দেখতে পাই ডেডিকেটেড সিম কার্ড স্লট, দুইটি সিম প্লাস একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। নিচের দিকটাতে দুইটা স্মার্টফোনেই রয়েছে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এটাতে স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, রয়েছে সিঙ্গেল স্পিকার। স্পিকারের কোয়ালিটি নিয়ে যদি আমি এখনই বলি, সেই ক্ষেত্রে বলবো এটা ওকে লেভেলের ছিল, মোটামুটি 12 থেকে 14-15 হাজার টাকার স্মার্টফোনগুলোর সাথে কম্পেয়ার করা যায়। তবে এই বাজেটে অনেক স্মার্টফোনে আমরা দেখতে পাই স্টেরিও স্পিকারও থাকে, সো সেই জায়গায় একটু হয়তো পিছিয়ে থাকবে। দেন এই স্মার্টফোনের যদি আমরা ডিসপ্লে সেকশনে আসি, A11 Pro Max, এইটার ডিসপ্লের সাইজটা হলো 6.8 ইঞ্চ, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি IPS LCD প্যানেল। আর এদিকে A9 Pro, এই ডিসপ্লেটা একটু ছোট, 6.3 ইঞ্চ ইনসেল LTPS LCD প্যানেল রয়েছে এখানে। দুটাই আমি বলছিলাম ফুল এইচডি প্লাস রেজলিউশনের, এবং এই ডিসপ্লেগুলো যথেষ্ট কালারফুল। সবচেয়ে ভালো লেগেছে এর ব্ল্যাক লেভেলটা যথেষ্টই ভালো। ব্ল্যাক লেভেল ভালো হওয়ার ফলে এই ডিসপ্লেতে মানে যে কোনো কন্টেন্টগুলো দেখতে গেলে ব্ল্যাকিশ ভাবটা যখন আসে তখন মানে এটা অ্যামোলেড টাইপের একটা ফিল দেয়। কারণ হলো এই ডিসপ্লেগুলো খুবই কন্ট্রাস্টি প্লাস ভিভিড কালার দিতে পারে। মানে এই বাজেট সেগমেন্টে 15,000 টাকা বাজেটের মধ্যে আমরা আরও যে IPSগুলো পাই ফুল এইচডি প্লাস হলেও সেগুলোর চাইতে এটা মোটেই পিছিয়ে থাকবে না, বরং একটু এগিয়ে থাকবে। অলমোস্ট আমার মনে হয় 21-20 হাজার টাকা বাজেটের যে IPSগুলো পাওয়া যায় তাদেরকে বিট করার মতো একটা ক্ষমতা রাখে। তবে এই যে A11 Pro Max, এই স্মার্টফোনের ডিসপ্লের টপে সেন্টার পজিশনে রয়েছে বিশাল বড় একটা পাঁচল। এইটা আরেকটু ছোট রাখলে দেখতে ভালো লাগতো, মানে ডিসপ্লেটার ভিতরে মনে হয় যেন কেউ এখন বড় ঘুষি মারছে মনে করেন, এরকম একটা অবস্থা। আর এদিকে আবার A9 Pro যেটা, এইটাতে একেবারে অদ্ভুত ইউ-শেপ নচ রয়েছে, যেটা মানে অনেক বড়, এত বড় রাখার কোনো প্রয়োজন ছিল না। আর এমনটা আমি আগে কখনো দেখিও নাই, একটু বেশিই বড়। ওয়াটার ড্রপ বা আরও ছোটো কিছু রাখা গেলে এই ডিসপ্লেটা হয়তো দেখতে আরও বেশি ভালো লাগতো। তবে এই বিষয় দুটো যদি বাদ দেই, ডিসপ্লের চিন বা বেজল, হ্যাঁ সেটা মোটামুটি ন্যারোই বা এরকম জায়গা থেকে মেনে নেওয়ার মতো ছিল। ব্রাইটনেসের দিক থেকে ইনডোর লাইটিং কন্ডিশনে ঠিকঠাক হলেও আউটডোরে বা একদম ডিরেক্ট সানলাইটে স্ট্রাগল করছিল, যেটা হবারই কথা। টাচ রেসপন্স নিয়েও কোনো ধরনের ইস্যু পাওয়া যায়নি। কিন্তু এই দুটো স্মার্টফোনের ডিসপ্লেকে কোন গ্লাস দিয়ে প্রোটেকশন করা হয়েছে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট তথ্য আমি জানতে পারিনি, ইভেন তাদের ওয়েবসাইটে পাইনি। আমার যেমন হয় তেমন কোনো ভালো প্রোটেকশন নেই, আপনি একটা কিছু ব্যবহার করতে পারেন। হ্যাঁ গাইস, লিটল রিমাইন্ডার,
আমাদের চ্যানেলে কিন্তু কয়েকটা স্পেশাল ভিডিও আপনাদের জন্য দেওয়া হয়েছিল, 2-2টা গিভঅ্যাওয়ে চলছে এখনও, যেখানে 2-2টা স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন, 20,000 টাকার একটা, 17,000 টাকার একটা। দেন আমাদের এই স্টুডিও সেটআপ ট্যুর নিয়েও কিন্তু আমরা একটা ভিডিও করেছিলাম। যারা এই ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, অনেক ইন্টারেস্টিং কিছু, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। আচ্ছা, এবার এই স্মার্টফোনের মেইন বিষয় নিয়ে কথা বলা যাক, এর পারফরমেন্স সেকশন। 2টা স্মার্টফোনের প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের প্রসেসর A11 Pro Max। এই স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক হিলিও G80 SoC, আর এদিকে A9 Pro এই স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক হিলিও P60 নাম শুনে অনেকেরই ভালো লাগবে না, তবে এই স্মার্টফোনের যে র্যাম টাইপ তা হলো LPDDR4X এর, আর স্টোরেজ সলিউশনটা হলো UFS 2.1। এখানে 6GB র্যাম রয়েছে এই স্মার্টফোনটাতে, অর্থাৎ A9 Proতে। আর 11 Pro Max এটাতে বলছিলাম মিডিয়াটেক হিলিও G80 রয়েছে, পাশাপাশি র্যাম হিসেবে পাবেন 4GB র্যাম, 128GB স্টোরেজ। এর র্যাম টাইপটা হলো LPDDR4X এর, তবে এর স্টোরেজ সলিউশন eMMC 5.1। 2টা স্মার্টফোনের অপারেটিং সিস্টেমে Android 11 রয়েছে, যা একেবারে স্টক লাইক UI। ভালো বিষয় এই যে এই দুটো স্মার্টফোন এক্সট্রা ব্লোটার দিয়ে ভরে রাখেনি, অ্যাডভার্টাইজমেন্টের দেখাও পাবেন না। সো এইটা ভালো বিষয় যে এরকম বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলোতে আসলে ব্লোটার না দিলে ভালো হয়। কিন্তু Umidigi এর আগেও আমরা একটা রিভিউ করেছিলাম, অনেক আগে, ইভেন আগেও একবার না দুবারে মানে একটু ব্যবহার করার অভিজ্ঞতা হয়েছিল। তো এদের আসলে অপটিমাইজেশন ততটা ভালো না, ওই সময়ের চাইতে যদিও কিছুটা বেটার রেজাল্ট করেছে। তারপরেও যদি আমরা কিনা এই মিডিয়াটেক হিলিও G80 যুক্ত আরও কোনো স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে চাই, যেগুলো মার্কেটে 15,000 টাকার নিচেই হয়তো পাওয়া যায় বা 15,000 টাকাতে পাবেন, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এর UI ততটা স্মুথ আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, কাজবাজ ঠিকভাবেই করা যাচ্ছিল, তবে মাঝে মধ্যে টুকটাক কিছু আমি ল্যাগিনেস পেয়েছি, এমনকি 2-1বার অ্যাপস ক্র্যাশ করতেও দেখেছি। রেগুলার কাজবাজ বা স্ক্রলিংয়ের ক্ষেত্রেও মনে হলো একটু লেগে একটা ভাব আছে। ইভেন এর যে ক্যামেরা অ্যাপসটা ওইটা আমার কাছে বেশ স্লো মনে হয়েছে 2টা স্মার্টফোনের ক্ষেত্রেই। আমার যা মনে হয় এই স্মার্টফোনগুলোতে যা দেওয়া হয়েছে বা যে প্রসেসর যতটুকু র্যাম রয়েছে সেটা এনাফ, এই বাজেটের জন্য এনাফ, কিন্তু এইগুলোর আসলে যতটুকু আউটপুট দেওয়ার কথা সেটা দিতে পারছে না তাদের সফটওয়্যার অটোমাইজেশনের কারণে। আবার এদিকে মিডিয়াটেক হিলিও P60 দেখছি, যেটা আমার মনে হয় 15,000 টাকা বাজেটের জন্য মোটেই ঠিকঠাক না, বাট মিডিয়াটেক হিলিও G80 এটা হয়তো আপনি মেনে নিতে পারবেন এরকম জায়গা থেকে। দেন টুকটাক গেমিংও করেছিলাম, গেমিংয়ের ক্ষেত্রে যেটা মনে হলো এই স্মার্টফোন দুটোই একটু গরম হয়, যেহেতু মেটাল বডির ফোন হাতে খুব সহজেই ফিল দিতে পারে একটুতেই। তবে সমস্যার বিষয় হলো রেয়ার প্যানেলটা এখানে গরম হয়, পাশাপাশি ডিসপ্লের সাইডটাও গরম হয়ে যায়, যে বিষয়টা আসলে ঠিক না, কারণ ডিসপ্লেতে এইভাবে যদি হিট জেনারেট হতে থাকে যেটা ডিসপ্লের জন্য পরবর্তী সময় একটা সমস্যার কারণ হতে পারে। আর সিওরি প্লে করেছিলাম, যা বেশ স্মুথলি এই স্মার্টফোনে চলছিল, তবে মাঝে মধ্যে ফ্রেম ড্রপ পেয়েছি, 2-1বার ল্যাগ পেয়েছি অ্যাকশন মোমেন্টে। প্লাস আমরা এখানে অ্যাসফাল্ট 9 চালিয়েছিলাম, যার গ্রাফিক্স আশানুরূপ পাওয়া যায়নি, ইভেন এটাতে ল্যাগ ছিল দুটো স্মার্টফোনেই। তো ফাইনালি বলা যায় পারফরমেন্স সেকশনে মোটামুটি 2টা প্রসেসর থাকলেও তার থেকে আসলে যতটুকু আউটপুট আসার কথা সেটা আমি আশানুরূপ পাইনি। দেন এই স্মার্টফোনের যদি ক্যামেরা সেকশনে আসি, 2টা স্মার্টফোনে একদম এক্সাক্ট সেম ক্যামেরাই থাকছে, দুটোতেই রয়েছে 48 মেগাপিক্সেলের সনির সেন্সর, আর পাশাপাশি 16 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর রয়েছে। 11 Pro Max এ রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, আর অন্য একটি সেন্সরের মতো দেখবেন এটা হলো ওই যে ইনফ্রারেড থার্মোমিটার সেন্সর। আর A9 Pro এর ক্ষেত্রে আমরা দেখতে পাই 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে, 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। তার মানে কি দাঁড়ালো, এটাতে 4টি ক্যামেরা, এইটাতে 3টি ক্যামেরা। সো এইটাতে হচ্ছে কি আপনারা মিস করছেন একটি ডেপথ সেন্সর। আবার এইটার যে ম্যাক্রো শুটার সেটাও কিন্তু 2 মেগাপিক্সেলের, বাট এইটার ম্যাক্রো শুটারটা 5 মেগাপিক্সেলের। তো ক্যামেরা সেকশনে যদি আমরা মানে লেন্সের হিসাব করতে চাই, সেন্সর হিসাব করতে চাই, দেন এগিয়ে থাকবে A9 Pro। 2টা স্মার্টফোন দিয়ে আমরা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন লাইটিং কন্ডিশনে ছবি তোলা ট্রাই করেছি, এবং যা মনে হয়েছে 2টার ছবি অলমোস্ট সেম, 19 আর 20 বলা যেতে পারে। কখনো কখনো কোনোটার কালারে কিছুটা পরিবর্তন পেয়েছি, শার্পনেস ডিটেলস অলমোস্ট একই রকম ছিল। ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার আশা করেছিলাম, আর একটু লো লাইটে কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা রয়েছে, তবে ছবিগুলোতে কালার কিছুটা বুস্ট আপ করে বলেই মনে হয়েছে, যেগুলো আবার দেখতে খুব একটা খারাপ লাগে না। বাট লো লাইট পারফরমেন্স আমি আরেকটু বেটার আশা করেছিলাম, ম্যাট মোড রয়েছে, যা এনেবল করে নিলে কিছুটা বেটার রেজাল্ট পাওয়া সম্ভব, তবে নয়েজের দেখা এখানে পাবেন, আর ছবিগুলো একটু সফট হয়ে যায়। দেন আমরা যদি এর পোর্ট্রেট মোডে যাই, এজ ডিটেকশনে আমি বলবো A9 Pro এই স্মার্টফোনটা একটু এগিয়ে থাকে, আর A11 Pro সেটাও মোটামুটি ওকে লেভেলের, আর মেইন সাবজেক্টকে কিছুটা সফট করে ফেলে, কালার কিছুটা শিফট করে। দেন এই স্মার্টফোনে ম্যাক্রো শুটার রয়েছে 5 মেগাপিক্সেলের A9 Proতে, যেটার কোয়ালিটি অ্যাভারেজ, একদমই অ্যাভারেজ, তবে A11 Pro বিলো অ্যাভারেজ। শুধুমাত্র ভালো লাইট পেলে এটা ঠিকঠাকভাবে কাজ করে, ভালো লাইটে খুব একটা বেটার রেজাল্ট দিতে পারে না। আলট্রা ওয়াইড সেন্সর দুটাতে রয়েছে 16 মেগাপিক্সেলের, যা শুধুমাত্র আমি বলবো বেটার লাইটিং কন্ডিশনে ভালো রেজাল্ট দিতে পারে, লো লাইট কন্ডিশন মোটেই ভালো ছিল না। আর ডাইনামিক রেঞ্জটা এরও আমি ভালো পাইনি, মানে আমার মনে হয়েছে নামে মাত্র 16, এটা আরেকটু বেটার রেজাল্ট দিতে পারতো। দেন ভিডিও 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে ইআইএস ওয়াইএস না থাকাতে স্ট্যাবিলিটি পাবেন না, শেকি, বাট আপনি যদি স্ট্যাবলভাবে শ্যুট করতে পারেন কাজে লাগানোর মতো ভিডিও পাবেন, বাট আহামরি লেভেলের কিছুই না।
দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা দেখতে পাই 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ছবিগুলো একটু ব্রাইট করে দেয়, প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেসও ভালো ধরে রাখে। তবে ডাইনামিক রেঞ্জ এখানেও ভালো ছিল না। দুইটা স্মার্টফোনের ক্ষেত্রে আমার একই রকম মনে হয়েছে, লো লাইট কন্ডিশনে আবার একটু সফট করে দেয়। ওভারঅল ফ্রন্ট ফেসিং ক্যামেরা এরকম জায়গা থেকে হয়তো মেনে নেওয়ার মতোই ছিল। ব্যাটারি হিসাবে A11 Pro Max এই স্মার্টফোনটাতে রয়েছে 5150 mAh ব্যাটারি, আর A9 Pro এই স্মার্টফোনটাতে রয়েছে 4150 mAh ব্যাটারি। সো ব্যাটারির দিক থেকে এই ফোনটা একটু পিছিয়ে থাকবে। ব্যাটারি ব্যাকআপ আমরা A11 Pro Max থেকে একদিন পেয়েছি। আপনি যদি মোটামুটি একটু হেভি ইউজার হয়ে থাকেন একদিন চালিয়ে নিতে পারবেন। এই যে স্মার্টফোনটা, এটার ক্ষেত্রে মানে যদি কিনা ব্রাইটনেস কিছুটা কম থাকে বা একটু লাইট ইউজ করেন সেক্ষেত্রে একদিন চালানো যায়, কিন্তু একটু হেভি ইউজ করলে আপনাকে দিন শেষে বা দিন শেষের আগেই হয়তো চার্জ করে নিতে হবে। তবে দুঃখের বিষয় এই দুটো স্মার্টফোনে চার্জিং সাপোর্ট নেবে 10 ওয়াট, বক্সেও রয়েছে ওরকম কিছু। অ্যাটলিস্ট 18 ওয়াট থাকা উচিত ছিল, মানে এই সময় দাঁড়িয়ে আসলে 18 ওয়াট থাকা উচিত ছিল। আমরা বলছিলাম দুটো স্মার্টফোনে থার্মোমিটার সেন্সর রয়েছে, আপনি জ্বর টর মাপতে পারবেন, একদম বডির সাথে টাচ করতে হয় না, একটু দূর থেকে এটা চেক করা যায়। তবে পোর্টস অ্যান্ড বাটনের সময় আমি একটা ব্যাপার মিস করেছি। এই দুটো স্মার্টফোনেরই কিন্তু লেফট সাইডে মাঝামাঝি পজিশনে সিঙ্গেল করে একটা বাটন রয়েছে, যেটা আপনি শর্টকাট বাটন হিসেবে ব্যবহার করতে পারবেন। বাই ডিফল্ট এটাতে কিন্তু ওই থার্মোমিটারটা সেট করা থাকে, তবে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে যে কোনো অ্যাপসকে রান করতে পারবেন, এটা অবশ্যই ভালো বিষয়। তো এই ছিল স্মার্টফোনের বিষয়বস্তু। ফাইনালি এই মোবাইল ফোনগুলোর এখন যদি আমরা একটু ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলতে চাই এবং কারা এই ফোন কিনবেন সেগুলো নিয়ে যদি বলি, প্রথমে যদি আমরা ল্যাকিংস নিয়ে কথা বলতে চাই, অপটিমাইজেশন ইস্যু রয়েছে, যেটা আগেও ছিল, ইভেন এখনও আছে। হ্যাঁ, আগের চাইতে কিছুটা বেটার, বাট আরও কাজ করার সুযোগ আছে ইউমিডিজির। দেন দুইটা স্মার্টফোনের এই স্পিকার, আমি বলবো যেহেতু সবকিছু একটু প্রিমিয়াম রাখার ট্রাই করেছে, যদি স্টেরিও হতো এর সাউন্ডটা আরও বেটার পাওয়া যেত, আর এমনিতে সিঙ্গেল স্পিকার দিয়েও আরও বেটার সাউন্ড নিয়ে আসা সম্ভব। এখন যদি ভালো দিক নিয়ে বলতে হয়, খুবই গুড লুকিং স্মার্টফোন, এবং 15,000 টাকা বাজেটের আমি বলবো যতগুলো স্মার্টফোন এই মুহূর্তে মার্কেটে রয়েছে তাদের সবগুলো চাইতে এর ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই ভালো হবে, ডিসপ্লে পিছিয়ে থাকবে না। তারপরে স্মার্টফোনের যে মেইন ক্যামেরাটা সেটা এই বাজেটের অন্য ফোনের সাথে কম্পারেবল অবশ্যই। দেন ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট ছিল, আর পারফরমেন্সটা হয়তো মেনে নেওয়ার মতো ছিল, কিন্তু ফাইনালি তারপরেও হয়তো এই স্মার্টফোন কেনার আগে আপনাকে চিন্তা করতে হবে। এই মোবাইল ফোনটা দেশে কিন্তু একদমই ওইভাবে অ্যাভেলেবিলিটি নেই। যদি কোনো কারণে এই ফোনটাতে একটা প্রবলেম হয়, আপনি সার্ভিসটা কীভাবে নিতে পারবেন, পার্টসের অ্যাভেলেবিলিটি রয়েছে কিনা, আপনার সেলস সার্ভিস কতটা ভালো পাবেন সেটাও চিন্তা করতে হবে। তারপরে আপনার যদি এই যে অপটিমাইজেশনের এই ঝামেলাগুলো যদি ভালো না লাগে, লেগে ভাব মাঝে মধ্যে ভালো না লাগে, তাহলে হয়তো আপনি এই ফোন কিনবেন না। দেন ভালো একটা প্রিমিয়াম ব্র্যান্ডের আপনার স্মার্টফোন দরকার হবে, সেই ক্ষেত্রে আপনি কিনবেন না, কারণ এই ব্র্যান্ড সম্বন্ধে অনেকে নামই শোনেন নেই। তবে কেউ যদি আবার একটা সুন্দর লুকসের স্মার্টফোন চান, যারা প্রচুর পরিমাণে ভিডিও দেখেন, আপনার একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে দরকার, এবং ভাবনি তবে একটু জোস একটা ফোন আছে আমার হাতে, দেন তারা আবার দেখতে পারেন। আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইস অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আবারও দেখা হবে আমাদের নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে।